নীলয় শক্ত করে আমার হাতটা ধরে। জুলিয়েট নীলাকে দেখতে চেয়েছিল, তাই ও এসেছে। ডক্টর অনুমতি দিলে নিলয় আমাকে কেবিনের ভেতর পাঠিয়ে দিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকেন। অক্সিজেন মাস্ক পরা একজন বৃদ্ধা। আমি কাছে গিয়ে উনাকে সালাম দিলে উনি চোখ খুলে আলতো হেসে ইশারায় আমাকে উনার পাশে বসতে বললে আমি বসে পড়ি। কেমন আছিস? ভালো। আপনার শরীর এখন কেমন? ভালো না। রোমিও, তার জন্য সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। জি। হা হা হা, নিলয়টার কথা বলছি, আমার দাদু ভাই, আমার বন্ধু। ও আচ্ছা। উনি আমার হাত দুটো আঁকড়ে ধরে ছলছল করে তাকিয়ে বলতে লাগলেন, দাদুভাই তোকে খুব পছন্দ করে। তোর সাথে পরিচয় হওয়ার পর দাদুভাইকে আমি নতুন করে হাসতে দেখেছি। বছর কয়েক আগে যে ছেলে তার প্রিয়তমাকে হারিয়ে মরতে বসেছিল, সে নতুন করে বাঁচতে শিখছে শুধু তোর কারণে। আমার দাদুভাই একটু রাগী, কিন্তু ওর মনটা খুব নরম। নিলয় কাউকে ভালোবাসতো? হ্যাঁ, ওয়ালিফা নামের একটা মেয়ে দাদুভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর আস্তে আস্তে ভালোবাসা। 3 বছর একসাথে অনেকটা পথ চললেছিল তারা, কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে ওয়ালিফা চোখ বেয়ে পানি পড়ছে। দাদিমা, কি হয়েছিল ওয়ালিফার, বলুন প্লিজ। ওয়ালিফার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রোমিও তা কিছুতেই মানতে পারেনি, প্রচুর ডিপ্রেশনে চলে যায়। তারপর রাত করে বাড়ি ফেরা, পার্টি, নেশাদ্রব্যে নিজেকে বিলিয়ে দেয়। অনেকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কারো কোনো কথা শুনতো না। পাগল হয়ে গিয়েছি দাদুভাই, কাঁদতে কাঁদতে। প্লিজ কাঁদবেন না। তোকে দেখার পর ও জীবন ফিরে পেয়েছে, তোকে ভালোবেসে কাছে পেতে চেয়েছে। তোর মাঝে নাকি দাদুভাই ওয়ালিফার দেহের সুগন্ধ অনুভব করতে পারে। আমি জানি আমার দাদুভাইকে তুই ঠিক করতে পারবি। আমাকে কথা দে, ওকে ছেড়ে কখনো যাবি না। কিছু বলতে যাব, তখনই ডক্টর এসে আমাকে বের করে দেয়। পেশেন্টের সাথে ইমোশনাল হয়ে পড়লে নাকি উনার কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। গাড়িতে বসে আছি। নিলয় আমার মেডিসিনগুলো কিনতে ফার্মাসিতে গেলে আমি টাইম দেখতে নিলয়ের ফোনটা অন করলে ডিসপ্লেতে আমার ছবি দেখে ফোনটা অফ করে দেই। বাসায় ফিরছি, নিলয়ের দিকে বারবার তাকাচ্ছি বলে নিলয় মুচকি হেসে বলতে লাগল, কি প্রেমে প্রেমে পড়ে গেলে নাকি? কার? কার আবার? আমার কিস চেহারা দেখেছেন আয়নায়? ও হ্যালো, কত মেয়ে আমার উপর ক্রাশ তুমি জানো? কাউকে ভালোবাসতেন? এখনো বাসি, খুব খুব অনেকটা বেশি। পৌঁছে গেলে আমি গাড়ি থেকে নামতেই নিলয় পেছন থেকে ডাক দিয়ে বলল, নীলা। হুম, ইউ আর মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। আমি ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে থাকলে নিলয় মুচকি হেসে চলে যায়। বাসায় ফিরে আমার মনে পড়ে খালাম্নির ওষুধের কথা। নিপা আমাকে দেখে রাগ দেখিয়ে বলে, কোথায় ছিলেন ম্যাডাম? কত চিন্তা হচ্ছিল জানেন? খালাম্নির ওষুধ আনতে। আপনি আসতে দেরি হচ্ছিল বলে আমি নিয়ে এসেছি। থ্যাঙ্কস নিপা। রাতে শুয়ে শুয়ে নিপার সাথে গল্প করছি, এমন সময় অচেনা নম্বর থেকে মেসেজ দিয়ে কেউ একজন আমাকে গার্ডেনে যেতে বলে। সেখানে গিয়ে একটা গিফট বক্স খুঁজে পাই। ওপেন করে অবাক, খুব সুন্দর একটা নীল শাড়ি। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিলয়ের কাজ। ঝটপট নিলয়কে কল দিয়ে বললাম, থ্যাঙ্কস, খুব সুন্দর গিফট। কিসের গিফট? বিস্মিত হয়ে। আর নাটক করতে হবে না। শরীর বুঝতে পারছি না, কি বলছো? হ্যালো, হে হ্যালো। ধুর, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। কয়েকদিন পর নিলয় আমাকে দাদিমার কথা বলে। উনি নাকি আমাকে দেখতে খুব জেদ করছেন। আমি নিলয়ের দেয়া নীল শাড়িটা পরে দাদিমাকে দেখতে যাচ্ছি। যাওয়ার পথে জ্যাম পড়লে আমি জানালার দ্বারে তাকিয়ে আছি। হঠাৎ আমার নজর কালো গাড়িটার দিকে যায়, যেটা আবির ড্রাইভ করছেন। আমি উনার দিকে তাকিয়ে থাকলে এক পর্যায়ে আবিরের চোখ আমার উপর আটকা পড়ে। আমাকে আর নিলয়কে একসাথে দেখে নিমিষেই তার চেহারার রং বদলে গম্ভীর হয়ে যায়। হসপিটাল থেকে ফিরতে আমাদের রাত হয়ে যায়। প্রচুর ঝড় হচ্ছে বলে দাদিমা ছাড়ছিলেন না, কিন্তু ঝড়ের তীব্রতা বেড়েই চলছে, তাই আর দেরি করিনি। বাসায় সবাই চিন্তিত। আবির নাকি এখনো অফিস থেকে ফিরেননি। ফোনটাও অফ। কোনো এক্সট্রা মিটিং নেই, এমনকি তরিদের ওদিকেও যাননি। কোথায় আছেন কেউ কিচ্ছু জানে না। এর মধ্যে আমাকে দৌড়ে কাকভেজা হয়ে রুমে ঢুকতে দেখে খালাম্নি ভীষণ রেগে বলে, এসেছে নবাবের শাহজাদি। না মানে খালাম্নি, কোথায় ছিলি সারাদিন? বাবার প্রতিশোধ নিতে? আবার আমার ছেলেটার খুন করে দিলি না তো? কাদো কাদো কণ্ঠে। কি বলছেন খালাম্নি? এই একদম ন্যাকামি করবি না। কার প্রাইভেট কার দিয়ে এসেছিস? এত রাতে কোথা থেকে এসেছিস?
তোর মতো এই নষ্টামি আমাদের বাড়িতে আর চলবে না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। নিপা ভীতু কণ্ঠে বলতে থাকে। ম্যাম সাহেব, বাহিরে অনেক বৃষ্টি সকালে। তুই চুপ কর নীলা, আজকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাবে। কান্না করে খুব মিনতি করছি, কিন্তু খালামণি কোনো পাত্তাই দিচ্ছেন না, আমাকে টেনে গেটের বাহিরে রেখে গেলেন। খুব কান্না করছি, বৃষ্টির ঠান্ডা পানিতে কাঁপতে শুরু করেছি রীতিমতো।